চট্টগ্রামে ইসকন কর্মীদের হাতে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ। কর্মবিরতির কারণে আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে। আইনজীবী নিহতের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। এদিকে চট্টগ্রামের আদালত এলাকায় সংঘর্ষ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় 3টি মামলা হয়েছে। মামলায় মোট 1476 জনকে আসামি করা হয়েছে। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। সহকর্মী সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যার ঘটনায় কালো পতাকায় ছেয়ে গেছে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ। 2 দিন ধরে আইনজীবীদের কর্মবিরতিতে বিভাগ ও জেলা মহানগরের 34টি আদালতে কোনো শুনানি হয়নি। সহকর্মী হত্যার বিচার দাবি করে দিনভর নানা কর্মসূচি পালন করেছে আইনজীবী সমিতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই সহ বিভিন্ন সংগঠন। অবিলম্বে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার এবং ইসকনকে নিষেধের দাবি জানানো হয়। ইসকনের দোষরেরা তাদেরকে যারা ইন্ধন দিচ্ছে তাদের পিছনে নিশ্চয়ই এখানে এই যে পরাজিত শক্তি, এই যে পেশিস হাসিনের শক্তিরা এখানে কাজ করতেছে। আমরা চাই কোন আইনজীবী এই চিন্নাইয়ের এই সন্ত্রাসীর পক্ষে কোনো ওকালতি করতে পারবে না। একজন নিরীহ আইনজীবীকে যেভাবে হত্যা করেছে এইটার পিছনে জড়িত আছে যারা এই যে চিন্ময়ের পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়িয়েছে, এদেরকে আমি তীব্র নিন্দা এবং এদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এইসব ঘটনার দায় কোনোভাবে পুলিশ এড়িয়ে যেতে পারে না বলে মন্তব্য আইনজীবীদের। বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে ধরে নিয়ে কুপাই হত্যা করেছে। তাকে অন্যায়ভাবে হত্যা করেছে ইসকন, একটা সন্ত্রাসী সংগঠন। ওই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকন, ওদেরকে নিষিদ্ধ চাই এবং যে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার পূর্বক সুষ্ঠু বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। অনতিবিলম্বে সরকারকে বলছি, অনতিবিলম্বে তার হত্যাকারীদেরকে বেছে বেছে গ্রেপ্তার করার জন্য বিরুদ্ধে অবরোধ জানাচ্ছি। পুলিশের বিরুদ্ধে ঢালাওভাবে অভিযোগ অস্বীকার করেছেন সিএমপি কমিশনার। তার অনুসারীরা আমাদের পুলিশের উপর চড়াও হয় এবং আপনারা জানেন এখানে আমাদের পুলিশের 13 জন সদস্য এখন পর্যন্ত আহত আছে। এনটিভি নিউজ ডেস্ক। এখন যাচ্ছি চট্টগ্রামে। কোর্ট বর্জনের খবর জানাবেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। হায়দরি, আইনজীবীদের কোর্ট বর্জনের আর কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। হ্যাঁ মিতা, আমি আছি এখন চট্টগ্রাম আদালত ভবনে। আমরা আগেই জানিয়েছি যে গতকাল থেকে আইনজীবীদের এখানে আদালত বর্জন অর্থাৎ কর্মবিরতি তারা পালন করছেন। তবে কর্মবিরতি তারা পালন করলেও তারা নানা কর্মসূচি পালন করছেন তাদের সহকর্মী আলিফের মৃত্যুর প্রতিবাদে। তো এখানে আজকে আমরা সকাল থেকে যেটা লক্ষ্য করেছি যে এখানে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, র্যাব এবং বিডিআর মোতায়েন আছে সারা আদালত ভবন চত্বরে, এবং পাশাপাশি আইনজীবীরা এখানে তারা মানববন্ধন কর্মসূচি পালন করছে। আমরা গ্রুপে গ্রুপে বিভিন্ন ভাগে তারা এখানে মানববন্ধন কর্মসূচি এবং বিক্ষোভ করছেন তারা তাদের যে দাবি দাওয়া নিয়ে। একটু আগে জোহর নামাজের পর এখানে মিলাদ এবং দোয়া মাহফিল হয়েছে আলিফের রুহের মাগফিরাত কামনা করে। সেখানে আইনজীবী সমিতির যারা নেতৃবৃন্দ তারা সবাই অংশগ্রহণ করেছেন। আর এছাড়া যেটা আমরা লক্ষ্য করলাম যে এখানে মানববন্ধন যেটা হয়েছে, সেই মানববন্ধনে আজকে তারা যে বিষয়টার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন সেটা হচ্ছে তারা চিন্ময়ের একটা যে কারাগারে আটক আছে তাকে হত্যা মামলা আসামি করার জন্য তাকে, আমরা জানি যে এর আগে 3টি মামলা হয়েছে, 3টি মামলায় প্রায় সহস্রাধিক আসামি নাম এবং বেনামে করা হয়েছে। আজকে যে দাবিটা তারা বারবার করছেন সেটা হচ্ছে যে চিন্ময়কে যে হুকুমের আসামি হিসেবে তাকে হত্যা মামলার জন্য আসামি করা হয়। এছাড়া আমরা কর্মসূচি তাদের আর কি আছে জিজ্ঞেস করেছিলাম। আইনজীবী সমিতির সভাপতি যিনি মোহাম্মদ নাজিমুদ্দিন চৌধুরী, তিনি জানিয়েছেন আজকে যেহেতু শেষ কর্মদিবস, আজকে তারা এই যে দোয়া মাহফিল, মানববন্ধন এবং বিক্ষোভের মধ্যে তাদের কর্মসূচি শেষ হবে এবং কাল শুক্রবার এবং পরশু শনিবার 2 দিন যেহেতু আদালত বন্ধ থাকবে সেহেতু এই 2 দিন কোনো কর্মসূচি থাকবে না। তবে রোববারে গিয়ে তারা আবার নতুন করে কর্মসূচি পালন করবেন এবং সেদিন তারা একটা শোক র্যালি করবেন বলেও আমাদেরকে জানিয়েছেন। তো ইতিমধ্যে আমরা বিভিন্ন আইনজীবীদের এখানে
এখানে লক্ষ্য করছি সারা কোর্ট বিল্ডিংয়ের পুরো চত্বরটি এখানে তাদের সহকর্মী আলিফের মৃত্যুতে বিভিন্ন ব্যানার ফেস্টুন দিয়ে এখানে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই সবগুলোতেই তারা একটি দাবি করছেন যে সেদিনের ঘটনায়, মঙ্গলবারের ঘটনায় সহিংসতায় আদালত ভবনে যারা অস্থিতিশীলতা করেছে, ভাঙচুর করেছে, আদালত অবমাননা করেছে, পুলিশ ভ্যান আটকে ফেলেছিল, তাদের প্রত্যেককে যেন আইনের আওতায় আনা হয় এবং তাদের আইনের আওতায় এনে অবিলম্বে মামলা বিলম্বিত না করে অবিলম্বে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য দাবি জানানো হয়েছে। মিতা, চট্টগ্রাম থেকে জানছিলাম আদালত বর্জনের খবর। ইসকনকে উগ্রপন্থী সংগঠন আখ্যা দিয়ে এই সংগঠনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আজ সমিতির মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সম্পাদক এই দাবি জানান। সন্ত্রাসী সংগঠন ইসকন সদস্যবৃন্দ সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জোরালো দাবি জানাচ্ছে এবং সেই সাথে ইসকনকে নিষিদ্ধ করতেও জোরালো দাবি জানাচ্ছে। ডিম মেরে বিচারপতিকে এজলাস থেকে নামানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ এই সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট। এতে বলা হয়, বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত। একই সঙ্গে দেশের জেলা আদালতগুলোতেও যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে বিষয় সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। সব প্রতিকূলতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সত্ত্বেও দেশের আদালতসমূহে বিচার সেবা প্রদান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন প্রধান বিচারপতি। ভবিষ্যতে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে। বুধবার হাইকোর্টে এক বিচারপতিকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারার ঘটনা ঘটে। এছাড়া চিন্ময় দাসকে গ্রেফতারকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে সংঘর্ষ হয়। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার শিকার হন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই মুহূর্তে সবার লক্ষ্য হওয়া উচিত ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের ধারায় ফিরে যাওয়া সম্ভব। আজ জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ফখরুল আলো বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলে গণতান্ত্রিক সংস্কার করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা কঠিন হলেও এই কাজটিই করতে হবে, আর এই জন্য জাতীয় ঐক্য দরকার বলেও মনে করেন তিনি। জনমানুষের জন্য উপযোগী রাষ্ট্র নির্মাণ করতে সকলের সহযোগিতাও চান বিএনপি মহাসচিব। ইসকনের বিষয়টি একেবারেই উদ্দেশ্য প্রণোদিত, যা অতীতেও করেছে, তারা আবারও করতে চায় বলে মন্তব্য করেন ফখরুল ইসলাম আলমগীর। আমাদের তো লক্ষ্য এখন একটাই হওয়া উচিত, সেই লক্ষ্যটা হচ্ছে আমরা একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো ন্যূনতম করে আমরা একটা সেই ধরনের একটা রাষ্ট্র গঠন করার জন্য একটা নির্বাচন করে একটা পার্লামেন্টে যাই। অনেকেই বলছেন যে নির্বাচনই তো আপনার গণতন্ত্র নয়, অবশ্যই নয়, কিন্তু তার জন্য তো আপনাকে একটা প্রক্রিয়া লাগবে। সেই প্রক্রিয়ার মধ্যে যদি আমরা না যাই তাহলে আমরা সেই জায়গায় গিয়ে পৌঁছতে পারবো না। প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন, এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। এটা আমাদেরকে সজাগ থাকতে হবে। মানহানির মামলায় জামিন পেয়েছেন সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ এই আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদকে নিয়ে ফেসবুকে চরম অবমাননাকর কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম আজ সকালে আদালতে আত্মসমর্পণ করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে তাপসী তাবাসসুমের জামিন মঞ্জুর করেন। গত 8 অক্টোবর বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মানহানির মামলা করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর গাড়িতে ধাক্কা দিল ট্রাক। চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে দুপুরের দিকে যাত্রাবাড়িতে পেছন দিক থেকে তার গাড়িতে একটি ট্রাক ধাক্কা দেয়।
গতকাল রাতেও ছাত্র নেতাদের গাড়িবহরে ট্রাকের ধাক্কার ঘটনা ঘটে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে চট্টগ্রামে ফিরছিলেন হাসনাত, সার্জিস ও তাদের সফর সঙ্গীরা। পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় বুধবার রাতে তাদের বহনকারী প্রাইভেট কারকে চাপা দেওয়ার চেষ্টা করে একটি ট্রাক। এতে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম এবং সফর সঙ্গীরা অক্ষত আছেন বলে জানিয়েছেন তারা। ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছাত্র জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক করা হয় চালকসহ দুজনকে। এটি কোনো দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, পুলিশ তা খতিয়ে দেখছে। যথাযথ পদোন্নতি, পে কমিশন গঠন করে বেতন বৈষম্য দূর করা সহ 9 দফা দাবিতে সমাবেশ করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। দাবি আদায়ে আগামী বুধবার মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন নেতারা। সকালে সচিবালয়ের 6 নম্বর ভবনের সামনে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ আয়োজিত সমাবেশে সংগঠনের সভাপতি বদিউল কবির এসব দাবি তুলে ধরেন, যার মধ্যে আছে কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে কমিশন গঠন এবং বেতন বৈষম্য দূর করা, 20টি গ্রেডের পরিবর্তে 10টি বেতন গ্রেড নির্ধারণ করে 50% মহার্ঘ ভাতা বাস্তবায়ন করা, আগের মতো শতভাগ পেনশন গ্র্যাচুইটি প্রথা চালু এবং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালু করা, চাকরির বয়সসীমা 59 বছর থেকে 3 বছর বাড়িয়ে 62 বছর নির্ধারণ করা, পদোন্নতির ক্ষেত্রে বঞ্চিতদের প্রাপ্যতা অনুযায়ী সংখ্যানুপাতে পদ সংরক্ষণের আদেশ জারির দাবিও জানান কর্মচারী নেতারা। এ সময় দাবি বাস্তবায়নে গড়িমসি এবং দুর্ব্যবহারের অভিযোগে অর্থ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের অপসারণের দাবি করেন তারা। দেশের উপকূল ও উপকূলীয় জমি ও পরিবেশ সুরক্ষা নীতিমালা না থাকায় অবৈধ দখল ও ভবন নির্মাণ থামছে না বলে মন্তব্য করেছেন রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর পূর্ত ভবনে আয়োজিত পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন শীর্ষক সমাপ্ত প্রকল্পের প্রস্তাবনা বাস্তবায়ন সংক্রান্ত সেমিনারে একথা বলেন পরিবেশ উপদেষ্টা। পায়রা বন্দর নগরী এবং কুয়াকাটার কয়েকটি দুর্বলতা চিহ্নিত করে রিজওয়ানা হাসান বলেন, অতি দ্রুত উপকূল জোন ম্যানেজমেন্ট নীতিমালা করে ফেলতে হবে। কক্সবাজারে জমি আগ্রাসন ও খুলনা যশোরে চিংড়ি চাষিরা পাইপিং করছে অভিযোগ করে তিনি বলেন, কৃষি জমি সুরক্ষা আইনের সাথে সারা দেশে জমি সুরক্ষা আইন বাধ্যতামূলক করে ফেলতে হবে। কেন মানুষের কুয়াকাটায় গিয়ে গলফ খেলতে হবে তো বুঝতে পারলাম না। আর এই গলফের ম্যানেজমেন্ট কাদের কাছে থাকে এটা কি আমরা জানি না? আমাদের তো ওখানে গলফের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। ভূমি জোনিং এর উপর এখন একটা আইন ড্রাফট আকারে আছে, তো সেই ড্রাফটটাতে আমরা দুইজনে মিলেই গোটা দেশের জন্য একটা স্পেশাল প্ল্যানিং ম্যান্ডেটরি করার বিধানটা ইনক্লুড করতে পারি। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, একদলীয় নির্বাচন শুধু আওয়ামী লীগই করেনি। সকালে বনানীতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, 2014 সালের নির্বাচন অবাধ সুষ্ঠু ছিল না, তবে আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল। 2018 এবং 2024-এর নির্বাচনও একই ছিল। কার্যকরভাবে দেশ চালাতে অন্তর্বর্তীকালীন সরকার হোঁচট খাচ্ছে বলেও মন্তব্য করেন জিএম কাদের। প্রধানমন্ত্রী সর্বোচ্চ 2বারের বেশি পদে অধিষ্ঠিত হতে পারবেন না। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করার প্রস্তাবও দেন তিনি। নারীদের শুধু সংরক্ষিত আসন নয়, সকল রাজনৈতিক দলকে অন্তত 10% নারী প্রতিনিধি মনোনয়ন দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। আর এখনই আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে নয় জাতীয় পার্টি। সরকারি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি না হবার প্রস্তাবনা সংবিধানের সংযোজনের কথাও বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। 2014 নির্বাচন অবাধ হয়নি, সুষ্ঠু হয়নি, অন্তর্ভুক্তিমূলক হয়নি। এটা আমাদের আইনগতভাবে এখানে কোনো ব্যত্যয় নেই, এগুলো বেআইনি নয়, আইনে হয়তো ঠিক আছে, কিন্তু এটা এথিক্যালি কারেক্ট না আমরা বলি। কেন? যে এটাতে জনগণের রায়ের প্রতিফলন হচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে যে নির্বাচনের ব্যবস্থা করা হচ্ছে, অনেকে নির্বাচন দাবি করছেন। এখন প্রশ্নটা হলো যে বর্তমান সরকার যদি কোনো দল গঠন করেন এবং সরকারের থেকে যদি তারা সেই দল গঠন করেন এবং নির্বাচন করেন, তাহলে সরকারের থেকে দল গঠন বা কিংস পার্টি, সেখানে কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের একটা সমস্যা হতে পারে। এটা কিন্তু কোনো সময় কেউ গ্রহণ করেনি। ইসকন বাংলাদেশের সভাপতি সত্যরঞ্জন বাড়ই বলেছেন, চিন্ময়ের মতো ইসকন বহিষ্কৃত নেতাদের কার্যকলাপের জন্য ইসকন দায়ী নয়। ইসকনকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
সকালে রাজধানীর স্বামীবাগ ইস্কন মন্দিরের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, ইস্কন একটি আন্তর্জাতিক সংগঠন, ভারতীয় সংগঠন নয়। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার ঘটনায় ইস্কনকে জড়িয়ে মিথ্যাচার করা হচ্ছে। ইস্কনের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণার সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করার দাবি জানান তারা। সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ইসকন বাংলাদেশকে নানাভাবে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে। আমরা সরকার, প্রশাসন, গণমাধ্যম ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই। ইসকন বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণার সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে সাভারে ঢাকা-রিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দুপুরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ওই মহাসড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। পরে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জুলাই-আগস্টের বিপ্লবকে ব্যর্থ করতে নানাভাবে চক্রান্ত চলছে। দেশের শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে ইস্কন নিষিদ্ধের পাশাপাশি দ্রুত অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে 1030 মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। এদিকে আমদানি মূল্য বেশি পড়ায় চাল আমদানিতে অনীহা দেখাচ্ছেন ব্যবসায়ীরা। আমদানিকারকেরা জানান, চালের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে মোটা চাল আমদানির উদ্যোগ নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠানকে বিনা শুল্কে সেদ্ধ এবং আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। গতরাতে 105 টনের একটি চালের চালান বেনাপোল বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। শুল্কায়ন শেষে আজ বন্দর থেকে খালাস দেওয়া হয়েছে। কিন্তু দেশীয় বাজারে পাইকারি দামের তুলনায় ভারতের বাজার থেকে আমদানি করা চালের দাম বেশি পড়ছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।